সকলকে জানাই স্বাগত। আজ আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম রাতের অতিথি, লিখেছেন দিব্যেন্দু পালিত। ঘটনাচক্রই বলতে হবে, না হলে মফস্বল শহরে চট করে এমন একজন মানুষের সন্ধান পাওয়া যায় না। শশাঙ্কর নাম লেখা বোর্ড হাতে দাঁড়িয়েছিল স্টেশন প্ল্যাটফর্মের ভিড় থেকে একটু দূরে। দেখা মাত্র ছুটে এলো। শহর না বলে আধা শহরই বলা উচিত, এখনো তেমন গড়ে ওঠেনি। কল্পনায় শশাঙ্ক যেরকম অনুমান করেছিল, চোখের দেখা তার ধার কাছ দিয়েও গেল না। স্টেশন থেকে বেরিয়ে অবশ্য অন্যরকমই মনে হয়। সামনে তাকালেই সারবন্দি পাকা বাড়ি, পান, সিগারেট, মিষ্টি, এমনকি কাপড় ও মণিহারি দোকানও বেশ কয়েকটা চোখে পড়ল। গলা পর্যন্ত যাত্রী বোঝাই করে মুহূর্তের মধ্যে অদৃশ্য হল পরপর দুটো বাস। সবারই জুটিয়ে পড়ি কি মরি করে ছুট দিল গোটা কয়েক সাইকেল রিক্সা। বাকিরা অপেক্ষা করবে ডাউন ট্রেনের জন্য। একটা পুরনো অ্যাম্বাসাডার এবং একটা জিপও এই স্বল্প সময়ের মধ্যে চোখে পড়েছে শশাঙ্কর। ওই ফার্লং দুয়েক, তার পরের চেহারা অন্যরকম। কোঠাবাড়ি অবশ্য আছে মাঝে মাঝেই, কিন্তু কারোগেট, টিন আর খাপড়ার চালার মধ্যে কোনো রকমে দাঁড়িয়ে। আরও খানিকটা এগিয়ে সে সবও অদৃশ্য হলো। শহর নয়, শহর সেজে আব্রু বাঁচানোর চেষ্টা মাত্র। শশাঙ্ক হতাশ হলো। এখানে হোটেল পাওয়ার আশা দুরাশা মাত্র। যাও বা দু একটা আছে, তা একেবারে উল্টো দিকে, সাইড থেকে অনেক দূরে। ইন্সপেকশন বাংলো অবশ্য আছে, কিন্তু অতিথির অভাবে বছরে 9 মাস সেখানে চলে শেয়ালের রাজত্ব। এখান থেকে খবর গিয়েছিল প্রাইভেট গেস্ট হাউস আছে গোটা তিনেক। মন্দ নয়, ফ্যামিলির সঙ্গে থাকা হলেও আলাদা। সেইখানে তাকে নিয়ে যাচ্ছেন জনার্দন চৌধুরী। ইন্সপেকশন বাংলোয় না গিয়ে যে কত ভালো করেছে শশাঙ্ক, যেতে যেতে সেই কথাটাই ভালো করে বুঝিয়ে দিলেন জনার্দনবাবু। বুঝলেন স্যার, কোনো রকমে যদি দিন 7 থাকতে পারেন সেখানে, 10 ওজন খেসারত দিতে হবে। মাঠের মাঠ তস্য, মাঠের মধ্যে সেই খাপ ছাড়া চালা। 6:30 বাজতে না বাজতেই আশপাশ ভোভা। খুন করে রেখে গেলেও 7 দিনের মধ্যে কেউ টের পাবে না। তার ওপর দম নিয়ে বললেন জনার্দনবাবু, তার ওপর ভূতের ভয় আছে। ভূত? শশাঙ্ক অবাক হল। ভূতের অস্তিত্বে নয়, জনার্দনবাবু ভূতের অস্তিত্বে বিশ্বাসী সন্দেহে। ভদ্রলোককে নিতান্ত গোবেচারা বলেই মনে হচ্ছে। বছর 3 আগে এক মিউজিওলজিস্ট ভদ্রলোক এসেছিলেন এখানে প্রাচীন হিন্দু সভ্যতা না কিসের নিদর্শন খুঁজতে। জমিয়ে গল্পটি বলবার জন্য রিক্সার স্বল্প পরিসরে নড়ে চড়ে বসলেন জনার্দনবাবু। রিক্সাটা যাচ্ছিল সোজা এবং দ্রুত। দিনের বেলাতেই রাস্তা প্রায় জনবিরল। অজ্ঞাত কারণে তবু 2 মিনিট অন্তর হর্ন দিয়ে যাচ্ছে রিক্সাওয়ালা। যতটা সম্ভব রাস্তা, মাঠ, বসতি, মাঝে মধ্যে দোকানপাট ইত্যাদি দেখে নিচ্ছিল শশাঙ্ক। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের একটা বোর্ড চোখে পড়ল, তীর মার্কা পথনির্দেশ। এখানেও তাহলে বেকার সমস্যা আছে। শহর হয়ে ওঠার প্রথম নিদর্শন হয়তো এই, শশাঙ্ক ভাবল। আমরা হলাম মুখ্য সূক্ষ্ম মানুষ, অত শত বুঝি না। জনার্দনবাবু বললেন, এই ধাপধারা গোবিন্দপুরে সভ্যতার নিদর্শন পাগলামি ছাড়া আর কি। তিনি একদিন খুন হলেন।
রায় দান করার মতো আত্মবিশ্বাসী গলায় বলা শেষ করলেন জনার্দন। খুন ভূতের গল্পে আমল না দিলেও এবার অন্তত চিন্তিত হলো শশাঙ্ক। ভূত আর যাই করুক খুন করে না, ওটা মানুষেরই কাজ। শশাঙ্কর কপালে ভাঁজ পড়তে দেখেই সম্ভবত আশ্বস্ত হলেন জনার্দন বাবু। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন। তারপর একটা নতুন ও দামি সিগারেটের প্যাকেট বের করে এগিয়ে ধরলেন শশাঙ্কর দিকে। খান, চলে তো? শশাঙ্কর হঠাৎ খেয়াল হলো রিকশায় উঠবার পর থেকে সিগারেটের কথাটা সে ভুলেই ছিল। অথচ এরকম হওয়ার কথা নয়, বলতে গেলে সিগারেট সে একটু বেশিই খায়। তাহলে কি জনার্দন বাবু সঙ্গে থাকার জন্যই এই পরোক্ষ সতর্কতা? 7-5 ভেবে জনার্দন বাবুর প্যাকেট থেকেই একটা তুলে নিয়ে আগুন ধরালো। সরকারি কাজের তদারকি করতে ছুটে এসেছে এখানে। কাজ অবশ্য বেশি সময়ের নয়। ওয়ার্কসাইট একবার ঘুরে আসা, কাজের প্রোগ্রেস দেখা, টেন্ডার অনুযায়ী সাপ্লাই টাপ্লাই ঠিকঠাক হচ্ছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া। তাছাড়াও আছে টুকিটাকি খোঁজ খবর নেওয়া। সময় করে উঠতে পারলে আজ বিকেলেই সে 3 ভাগ কাজ সেরে ফেলতে পারে। নিতান্ত প্রয়োজন না থাকলে কালই ফিরে যাবে। এরকম নিরুপায় পরিস্থিতিতে মাত্র 1টি বা 2টি রাতের সমস্যা যে কোনো পুরুষই চোখ বুজে পেরিয়ে যেতে পারে। তবু গোড়াতেই খুনের খবরে দমে যেতে হলো। সে খুনের কিনারা এখনো হয়নি। শশাঙ্কর বিস্ময় লক্ষ্য করে উৎসাহ পেলেন জনার্দন বাবু। বাংলোর বোকা মালিটা কিছুদিন হাজতে পৌঁছল, তারপরেই সব ধামাচাপা। আপনি চিনতেন? আচমকা প্রশ্ন করল শশাঙ্ক। মুখে একটা বিচিত্র শব্দ করলেন জনার্দন বাবু। সেটা উত্তর নয়, হ্যাঁ কি না বোঝা গেল না। পরে বললেন, ওই মুখ চেনা আর কি। একদিন অবশ্য এসেছিলেন আমার বাড়িতে। বিলক্ষণ অমায়িক ছিলেন, মানে বিশিষ্ট ভদ্রলোক। আর চোখে জনার্দনকে দেখে নিল শশাঙ্ক। বিশেষ তন্ময়, মুখের ভাব দেখে মনে হয় পূর্বস্মৃতি জেগে উঠছে। আর কিছু বলতে ভরসা না পেয়ে টান দিল সিগারেটে। রোদ ছায়ায় ঘন হয়ে আকাশটা যেন নেমে এসেছে নিচে। কলকাতার ব্যস্ততা, যান, ছোটাছুটি, কি শব্দের উৎপাত এখানে নেই। কল্পনা যতটা নিতে পারে, নির্জনতা যেন তার চেয়ে বেশি। শশাঙ্কর ভালো লাগলো। রিকশাটায় এই সময় থেমে দাঁড়ালো হঠাৎ। পথের নির্দেশ চাইল। সংক্ষেপে গন্তব্য বুঝিয়ে মুখ ফেরালেন জনার্দন বাবু। আমরা প্রায় এসে পড়েছি স্যার, আর মিনিট 2-1। শশাঙ্ক ঘড়ি দেখল। স্টেশন থেকে বেরোনোর পর কম করেও 15 মিনিট পার হয়ে এসেছে। মাঝে কিছু ঘরবাড়ি দেখে ভেবেছিল লোকালয়ে এসে পড়েছে। নতুন রাস্তায় রিকশাটা বাঁক ঘুরতেই অন্যরকম চেহারা। এক পাশে ধান ক্ষেত, অন্য পাশে উঁচু নিচু জমি, সরু রাস্তা চলে গেছে ওরই মধ্যে দিয়ে। কোনো সময় হয়তো কংক্রিটের রাস্তা ছিল এখানে। ইতস্তত বিক্ষিপ্ত পাথর ও ইটের টুকরো এখনো তার স্মৃতি বহন করে। নিজেকে চাঙ্গা করার জন্যই যেন আর একটা সিগারেট ধরালো শশাঙ্ক। আপনার গেস্ট হাউসের ব্যবসা কত দিনের? প্রশ্নটা আকস্মিক। জনার্দনবাবু হয়তো প্রস্তুত ছিলেন না। উত্তর দিতে সময় নিলেন। ঠিক গেস্ট হাউস নয়, নাক চুলকে বললেন, ছাপোষা লোক, ছেলেপিলে নিয়ে থাকি। ওরই মধ্যে প্রভিশন রেখেছি, যাতে হঠাৎ কেউ এসে অসুবিধায় না পড়েন। বাড়িটা এখনো ইনকমপ্লিট।
যা আয় করি তাতে ঠিক চলে না। সাইটে বলা আছে আপনাদের মতো ভদ্রলোক কেউ এলে আতিথেয়তার সুযোগ পাই। শেষের কথাটায় অস্বস্তি বোধ করল শশাঙ্ক। চুপ করে থাকল। অনাত্মীয় অপরিচিত কারো সংসারে টাকা দিয়ে অতিথি হওয়ার ব্যাপারটা সুবিধের বোধ হচ্ছে না। এখন ফেরার পথ বন্ধ। আপনি তো স্যার কয়েকদিন থাকছেন? না, ভেবে বলল শশাঙ্ক। কাজ চুকে গেলে কালই ফিরব, না হলে পরশু। মাত্র? জনার্দনবাবু অবাক হলেন। কিছুটা আশাভঙ্গও হয়েছেন যেন। সামলে নিয়ে বললেন, দুদিনে আর আপনার কতটুকু সেবা করতে পারব? বিনয়টা কপট, এতক্ষণে তা বুঝে নিয়েছে শশাঙ্ক। আসলে এই ফাঁকে যতটা পারা যায় রোজগার বাড়িয়ে নেওয়া। শুনে হাসি পেল। করুণাও যে হলো না তা নয়। কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই রিকশা থামালেন জনার্দনবাবু। আসুন, আমরা এসে গেছি। আতিথেয়তায় ত্রুটি রাখেননি জনার্দনবাবু। অল্পক্ষণের মধ্যেই তা টের পেল শশাঙ্ক। সে আসবে এ বাড়িতে তা আগেই জানা ছিল। সব কাজে তারই নমুনা। হাত ছেড়ে বসতে না বসতেই চা এলো, সঙ্গে বিস্কুট। যখন যেমনটি প্রয়োজন সব রকম ব্যবস্থা তৈরি। কুয়ো থেকে নিজেই জল তুলে নিলেন স্নানের জন্য। বালতিতে সেই জল চলে এলো ঘরের সংলগ্ন বাথরুমে। বেলা হয়েছিল। পরিতৃপ্তির সঙ্গে স্নান সারল শশাঙ্ক। ট্রেন জার্নির ধকল দূর হতে অনেকটা স্বচ্ছন্দ বোধ করছিল। জনার্দনের পরিবার বেশ তারে বাঁধা, শান্ত। ছুটোছুটি নেই, কোলাহল নেই। ঘড়ির কাটামাফিক সব কিছু চলছে ঠিক ঠিক। জনার্দন নিজে তদারক করছেন সব কিছুর। খেসারতের অঙ্কটা জিজ্ঞেস করবে ভেবেছিল শশাঙ্ক। জনার্দনের দিক থেকে কোনো সাড়া না পেয়ে আর জানতে চায়নি। কত আর হবে ভেবেছিল, 2-4 টাকা বেশি নিলেও এখন আর ফিরে যাওয়ার উপায় নেই। এ বাড়িতে ঢোকার সময় একবারের জন্য বিভিন্ন বয়সের কয়েকটি ছেলেমেয়ের মুখ চোখে পড়েছিল। তারপর এতটা সময়ের মধ্যে তারা আর সামনে আসেনি। শুধু খেতে বসে ম্লানমুখ এক কিশোরীকে দেখল। পুরনো ফ্যানের ঘ্যাস ঘ্যাস শব্দের মধ্যে বাড়তি হাত পাখার বাতাস করছে, আর জনার্দনের নির্দেশ মতো এটা ওটাই এনে দিচ্ছে ভিতর থেকে। অন্তরালবর্তিনীকে দেখল আরও পরে। ঠিক দেখল না, অনুমান করে নিল। দরজার আড়ালে উকি দিচ্ছিল শাড়ির আঁচল। কৌতূহল চাপা দিতে পারল না শশাঙ্ক। আপনার স্ত্রী? শশাঙ্ক দৃষ্টি অনুসরণ করে জনার্দন তাকাতেই অদৃশ্য হলো আঁচল। রহস্য ক্রমেই ঘনীভূত হয়ে উঠছে শশাঙ্কর চোখে। আমার মেয়ে, ওটি বড়। কথা শেষ হতেই মেয়ের হাত থেকে পাখাটি কেড়ে নিয়ে তাকে ভিতরে যেতে বললেন জনার্দন। দম দেওয়া পুতুলের মতো মেয়েটি উঠল, তারপর অদৃশ্য হয়ে গেল ভিতরে। স্ত্রী নেই। কিছুক্ষণ চুপ করে থেকে নিচু গলায় জনার্দন বললেন, সে এক দুঃখের কাহিনী, বলবো আপনাকে, এখন নয়, পরে। জনার্দন সম্পর্কিত সমস্ত ঘটনার মধ্যেই কাহিনী আছে, ইতিহাস আছে। কথাবার্তা ও ভাবে ভঙ্গিতে সেই কথাটিই যেন বুঝিয়ে দিতে চান। যত দেখছে, যত শুনছে, ততই অবাক হচ্ছে শশাঙ্ক। এই মুহূর্তে তার স্ত্রী সম্পর্কে একটা রহস্য সৃষ্টি করলেন জনার্দন। নেই মানে কি মৃত, পলাতক, অথবা অন্য কিছু? স্ত্রী নেই, এই তথ্যের মধ্যে আর কি উজ্জ্ব থাকতে পারে? স্যার কি বিবাহিত? খাওয়ার পর হাত ধুচ্ছিল শশাঙ্ক। বেসিন থাকলেও কলটা অকেজো। মগে করে জল ঢালতে ঢালতে আচমকা প্রশ্ন করলেন জনার্দন। একটু ভেবে মজা করার জন্যেই সত্য এড়িয়ে গেল শশাঙ্ক। এমনভাবে মাথা নাড়ল যার অর্থ না।
এখনই আবার ঘটকালি শুরু করবে নাকি? করে ফেলুন, মানে যৌবনের ধর্ম বলে একটা ব্যাপার আছে তো। যখন যেটা প্রয়োজন। দেখবেন এই বয়সে মেয়েদের আদর যত্ন নেহাত মন্দ লাগবে না। প্রায় অভিভাবকের ধরনে কথাগুলো বলে জনার্দন হঠাৎ ডেকে উঠলেন, তরু, তরঙ্গ, স্যারের পান কই? পানের দরকার নেই, শশাঙ্ক বলল, আমি পান খাই না। তাতে কি, তরু পানটা ভালোই সাজে। জনার্দনকে অন্যরকম লাগছে। খানিক আগেকার থমথমে ভাবটা কেটে গেছে। হাসি হাসি ভাব দেখে মনে হয় এই মুহূর্তে তার মতো সুখী আর কেউ নেই। একটা মিথ্যাকে সত্য ভেবে নতুন কোনো জাল বুনছে কিনা কে জানে। শশাঙ্ক বিব্রত বোধ করছিল। তরু বা তরঙ্গের দেখা মিলল না, কিন্তু বারান্দায় উঠে পান সাজানো প্লেটটা ঠিকই দেখতে পেল শশাঙ্ক। সে না নিলেও একটি পান চিবোতে চিবোতে জনার্দন বললেন, তরঙ্গ নামটা কি সেকেলে মনে হলো স্যার? ওর মায়ের দেওয়া নাম। ভারী ভালো মেয়ে। নিজের মেয়ে বলে বলছি না, দেখবেন অমন স্বভাব, শ্রী, স্বাস্থ্য আজকাল খুব কমই দেখা যায়। শশাঙ্ক উত্তর দিল না। জনার্দনের বাচালতা তার ইতিমধ্যেই খারাপ লাগতে শুরু করেছে। বোঝা যাচ্ছে যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণই লোকটা লেগে থাকবে তার সঙ্গে। ওয়ার্কসাইট থেকে ফিরতে বেশ রাত হলো শশাঙ্কর। 9টা হবে। দুপুরের আলস্য কাটাতে বেরিয়ে পড়েছিল তাড়াতাড়ি। আর একটা কারণ ছিল জনার্দন। আতিথেও তার একটা সীমা আছে, কখন তা ছাড়িয়ে যাচ্ছে না যাচ্ছে তার খেয়াল নেই লোকটার। শশাঙ্ক ভেবেছিল পুরোপুরি মুড অফ হওয়ার আগে বেরিয়ে পড়াই ভালো। তাড়াতাড়ি বেরিয়ে অবশ্য কাজও হয়েছে। সাইটে গিয়ে রীতিমতো প্রোগ্রেস লক্ষ্য করেছে। দু একটা বিষয়ের সুবিধে অসুবিধে নিয়ে কথাবার্তাও হলো। সাইট ইঞ্জিনিয়ার রনেন মুখার্জি ছেলেটি ভালো। হালফিলের মানুষ, আলাপে যেমন চটপটে ব্যবহারেও তেমনি ভদ্র, কাজেও পটু। এই ধাপধারা গোবিন্দপুরে নিতান্তই তাঁবু খাটিয়ে সকলকে নিয়ে থেকেও তো গেল মাসখানেকের ওপর। আসার কথা কোয়ার্টার্সগুলো রেডি হতে শুরু করবে সপ্তাহখানেকের মধ্যে। এ ব্যাপারে মুখার্জির চেয়ে তার 2 অ্যাসিস্ট্যান্ট আরও বেশি কনফিডেন্ট। সন্ধ্যের দিকে জিপ নিয়ে মুখার্জি বেরোলো চারপাশ দেখাতে। শহরের চেয়ে শহরতলি দেখতেই শশাঙ্কর আগ্রহ বেশি। অবশ্য শহরতলি বলে সত্যিই যদি কিছু এখানে থাকে তা আছে একেবারে উল্টো দিকে, স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে। সে এসেছে বাঁ দিকে। কিছু ফাঁকা মাঠ চোখে পড়ল, কিছু চাষ জমি ও জলাজমি। ইন্সপেকশন বাংলোর রাস্তায় যেতে যেতে জনার্দনকে মনে পড়ল হঠাৎ। বলবে কি বলবে না ভাবতে ভাবতে খুনের গল্পটা মুখার্জিকে বলে ফেলল শশাঙ্ক। মুখার্জি বলল, গল্পটা সেও শুনেছে, তবে সত্য মিথ্যা জানে না। আসল কথা, বাংলোটা ওয়ার্কসাইট থেকে অনেক দূরে হওয়ায় ওখানে যাওয়ার এবং থাকার ব্যাপারে কেউই তেমন উৎসাহ বোধ করে না। জনার্দনের বাড়ি পর্যন্ত পৌঁছে দিল মুখার্জি। দরজার মুখে দাঁড়িয়েছিলেন জনার্দন। শশাঙ্ককে দেখে এগিয়ে এলেন। আসুন আসুন। কিছু বা বিচলিত ভাব জনার্দনের। দেরি দেখে ভাবছিলুম কোথাও পথ হারিয়ে ফেলেছেন। পথ তো একটাই, শশাঙ্ক জবাব দিল। চিন্তার কি আছে? জনার্দন আরও কিছু বলবার উপক্রম করছিলেন, শশাঙ্ক আমল দিল না। ট্রেন জার্নির ফলে গত রাতটা কেটেছে প্রায় অনিদ্রায়। তার ওপর আজ দুপুর থেকে ছুটোছুটি। ক্লান্ত লাগছিল বেশ। এখন ঘুমোতে পারলে স্বস্তি। আমার শোবার ব্যবস্থাটা করে দিলে ভালো হয়। চেষ্টা করে হাই তুলল শশাঙ্ক। খুব টায়ার্ড। ওতেই কাজ হলো। দ্রুত ভেতরে চলে গেলেন জনার্দন। এখন শশাঙ্ক জানে কোন দিক দিয়ে নিজের ঘরে পৌঁছানো যায়।
কিছুক্ষণের মধ্যেই ডাক এলো ভিতর থেকে। শশাঙ্ক উঠল। রাতের খাবারের যথাসাধ্য ব্যবস্থা করেছিলেন জনার্দন। তার অল্পই মুখে তুলতে পারল শশাঙ্ক। মুখার্জির পাল্লায় পড়ে সন্ধ্যের সময় এক পেগ রামের সঙ্গে চিকেন রোস্ট গিলেছে আধখানা। এখন আর খিদে নেই তেমন। অন্যমনস্কভাবে এটা সেটা নাড়াচাড়া করল শশাঙ্ক। কোনো রকমে একবার বিছানায় গড়াতে পারলে এক ঘুমে রাত কাবার করবে, ইচ্ছেটা এইরকম। খাওয়ার জন্য অনেক সাদাসাদি করলেন জনার্দন। খান স্যার, খেয়ে নিন। আপনি খাবেন বলে তরু নিজের হাতে সব করেছে। ডাকবো তরুকে? না, থাক, অনায়াসে বলতে পারল শশাঙ্ক। আমার খিদে নেই। নষ্ট হবে? নষ্ট কেন হবে? আমার বিলে দাম জুড়ে দেবেন। শশাঙ্কর উদাসীন ভাব দেখে অবাকই হয়েছেন জনার্দন। আর কিছু না বলে শুধু দৃষ্টিতে ফুটিয়ে তুললেন একটা অসহায় ভাব। যেন ভাবতেই পারেননি শশাঙ্ক এইভাবে হতাশ করবে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল শশাঙ্কর। প্রাথমিক আচ্ছন্নতার ঘোরে টের পেল বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, হাওয়া ঝাপটা মারছে থেকে থেকে, সেই সঙ্গে বিচিত্র শব্দে ব্যাঙের ডাক। আচ্ছন্নতার মধ্যেই ভেবে নিল এখন নিশ্চয়ই অনেক রাত। পাশ ফিরতে গিয়ে অস্বস্তি বোধ হওয়ায় জড়তা কেটে গেল মুহূর্তে। কপালে ঘোরাফেরা করছে কার হাত। চাপা নিঃশ্বাসের শব্দ কানে এলো। কে? উঠে বসার চেষ্টা করল শশাঙ্ক। ছমছম করছে সর্বাঙ্গ। কপালে সঞ্চারমান হাতটি সরে গেছে ততক্ষণে। আধখোলা জানলার পরে বারান্দা, সেখান দিয়ে ঢুকে পড়া হঠাৎ বিদ্যুতের আলোয় স্পষ্ট একটি মেয়েকে দেখতে পেল শশাঙ্ক। বিমূঢ় উঠে আলো জ্বালতে যাচ্ছিল, তার আগেই বাধা দিল মেয়েটি। আমি তরু। প্রায় অসুখের সময়ের গলা চাপা এবং শশাঙ্কর কাছে অবশ্যই রহস্যময়। বলল, বাবা বাইরে আছেন, চেঁচাবেন না। সমস্ত ব্যাপারটাই অস্পষ্ট লাগছে শশাঙ্কর। স্বপ্ন দেখছে না তো? তা কি করে হবে? এক হাত দূরত্বে বসে থাকা যুবতীকে এখন দেখতে পাচ্ছে পরিষ্কার। শোবার আগে নিজের হাতে খিল দিয়েছিল দরজায়, এখন মনে পড়ল। তখন ঘরের পেছন দিকে একটা বন্ধ দরজা দেখেছিল। তরু কি সেই দিক দিয়েই এসেছে? তুমি? শশাঙ্ক তুমিই বলল। তুমি এখানে কেন? অল্প সরে গিয়ে ছায়াচ্ছন্ন মশারির এক পাশে টানটান হয়ে বসল তরু। বাইরের অস্পষ্ট আলোয় তার যুবতী শরীরের ভঙ্গিমা আড়াল হলো না। উত্তেজনায় ঘাম ফুটে উঠল শশাঙ্কর কপালে, গলায়। বাবা পাঠিয়ে দিলেন। তরুর কথায় আড়ষ্টতা নেই। বলল, আমাকে কি আপনার দরকার? তাহলে। সুযোগ নিজে এসে ধরা দিলেও তরুর কথায় আরও বেশি অস্বস্তিতে জড়িয়ে গেল শশাঙ্ক। প্রায় ধরা গলায় সে শুধু বলল, ছি। বাইরে বৃষ্টি পড়ে চলেছে সমানে, তেমনি হাওয়া। সময়ের হাতে নিজেকে ছেড়ে দিয়ে আত্মস্থ হওয়ার চেষ্টা করছিল শশাঙ্ক। বিছানার এক পাশে জড়সড় হয়ে বসে আছে তরু, অপেক্ষায়। আত্মবিশ্বাস ফিরে আসার সঙ্গে সঙ্গে মাথার কাছে রাখা টর্চটা খুঁজে পেল শশাঙ্ক। বিব্রত হওয়ার সম্ভাবনায় জানল না। জনার্দনের উদ্দেশ্য এখন আর গোপন নেই। তুমি যাও তরু, আমার কোনো দরকার নেই। বাবা তা শুনবেন না। যেন তরু নয়, অন্ধকারে অশরীরী কোনো কণ্ঠ কথা বলছে। এইতে বাবার ব্যবসা। টাকা না পেলে বাবা আমাকে খুন করবেন। কথা শেষ হওয়ার আগেই অনুচ্চ ফোফানির শব্দে বিচলিত হতে হলো। তরু কাঁদছে। কি করবে বুঝতে পারল না শশাঙ্ক। মা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে, এবার আমার পালা। শশাঙ্কর দেখা দেখি তরুও নেমে এসেছিল বিছানা ছেড়ে। সামনাসামনি দাঁড়ালেও মুখ তুলছে না। হতভম্ব শশাঙ্ক। কাছে পেলে এখন সে জনার্দনকে খুন করতে পারত।
তরু হঠাৎ ওর হাত চেপে ধরল। আপনাকে সব বললাম, আপনি আমাকে বাঁচান, দয়া করে বাঁচান। শশাঙ্ক হাতটা ছাড়িয়ে নিল। এই মুহূর্তে সমস্ত ঘটনাই অবিশ্বাস্য মনে হচ্ছে তার কাছে, যেন কোনো গল্পের বইয়ে পড়া কিংবা স্বপ্নে দেখা। শহুরে জীবনযাপন ও মানসিকতায় অভ্যস্ত সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না এমন ঘটনা আজও কোথাও ঘটতে পারে। নাগালের মধ্যে অপেক্ষমান 20-22-এর যুবতী তরু। ইচ্ছে করলে এখন তাকে পাশে নিয়ে যথেচ্ছ হতে পারে শশাঙ্ক। আর কিছু না হোক, তরুর বিশ্বাস ও প্রার্থনা তাহলে এক মুহূর্তে গুড়িয়ে যাবে। কে আর জানবে? কিন্তু শশাঙ্ক ভাবল, তারপর নিজের কাছে কোন জবাবদিহি করবে সে? শুধু আজ নয়, সারা জীবন। নিজের মধ্যে এক ধরনের স্তব্ধতা টের পাচ্ছিল শশাঙ্ক। জানে তার হাত থেকে বাঁচলেও জনার্দনের হাত থেকে বাঁচতে পারবে না তরু, যদি না তার মায়ের মতোই আত্মহত্যা করে, কিংবা খুন করতে পারে তার জন্মদাতাকেই, কিংবা খুঁজে নিতে পারে নিজের বাঁচার রাস্তা। না, সম্ভবত সে বড় বেশি ভাবছে। তরুকে সে চেনে না, জনার্দনকেও চেনে না। কলকাতায় ফিরে যাওয়ার পর ক্রমশ আবছা হয়ে যাবে এই মুখগুলি। তখন গল্প করে বললেও কেউ বিশ্বাস করবে না আজকের ঘটনা। ঘরের আলোটা জ্বেলে নিল শশাঙ্ক। তারপর বালিশের তলা থেকে মানিব্যাগটা টেনে নিয়ে 2টো 100 টাকার নোট বের করে তরুর দিকে এগিয়ে দিয়ে বলল, এই 200 টাকা রাখো। এই টাকা দিয়ে আজকের রাতটা অন্তত বেঁচে থাকবে, আর তারপরেও যদি বাঁচতে চাও রাস্তাটা খুঁজে নিও, ঠিক পেয়ে যাবে। শশাঙ্ক দেখল টাকাটা মুঠোয় ধরে চলে যাচ্ছে তরু, সেই পিছনের দরজা দিয়েই। সে অদৃশ্য হতে বৃষ্টির শব্দটা আবার ফিরে এলো কানে। আলোটা নিভিয়ে দেবে ভেবেও নেভালো না শশাঙ্ক। সম্ভবত এখন সে একটা সিগারেট ধরাতে পারে। গল্পটা যদি আপনাদের ভালো লাগে